পর্যায় সারণীর একটি লেকচারে আমরা অলরেডি পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় এবং গ্রুপ এবং পর্যায় সংখ্যা দেওয়া থাকলে আমরা মৌলকে কিভাবে চিহ্নিত করতে পারি সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি গত লেকচারে। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমরা লিখছি কি টপিকগুলোর নাম: পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এবং পর্যায় সারণীর বিভিন্ন ব্লকের নাম, বিভিন্ন ব্লকভুক্ত বা গ্রুপভুক্ত মৌলের নাম কি। তো চলো আমরা প্রথম অংশটুকু আজকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা, পর্যায় সারণীর মূল ভিত্তি। পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা, পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। এই কথাটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, তোমাদের প্রশ্নটা এরকম করে আসতে পারে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, ব্যাখ্যা করো। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো, পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে সোডিয়ামকে নিতে পারি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এই হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এটার ইলেকট্রন বিন্যাস শেষ হচ্ছে কততম শক্তি স্তরে? 3-এ। তাহলে 3 নম্বর শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরকে আমরা বলি হলো পর্যায় সংখ্যা। তাহলে এটার পর্যায় সংখ্যা হলো 3। আচ্ছা, এর গ্রুপ সংখ্যা কত? এটার এস অরবিটালে যেহেতু একটা ইলেকট্রন, তার মানে এর গ্রুপ সংখ্যা হবে 1, তাই না? সেই শক্তি স্তরে একটা ইলেকট্রন, তাই গ্রুপ সংখ্যা 1। তাহলে সোডিয়াম 3 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে এই যে সোডিয়ামের অবস্থান পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপে এই সোডিয়ামের অবস্থান। এই যে সোডিয়ামের অবস্থানটা পর্যায় সারণীতে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি এটা কিসের সাহায্যে? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। এই জন্য ইলেকট্রন বিন্যাসকে মূলত পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। তাহলে আমরা কথাটা এভাবে বলবো যে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়, কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান নিশ্চিতভাবে জানা যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, করে তার গ্রুপ এবং পর্যায় সংখ্যা চিহ্নিত করে বলবো যে এই মৌলটি এততম পর্যায় এবং এততম গ্রুপে অবস্থিত। এটি নিশ্চিতভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করতে পারি। এই জন্য ইলেকট্রন বিন্যাসকে মূলত পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। এই গেল পর্যায় সারণীর মূল ভিত্তি। এরপরে হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। আচ্ছা, কিছু ব্যতিক্রমের মধ্যে 2 ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমরা যদি প্রথমে বলি হাইড্রোজেন সম্পর্কে। হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s1। আচ্ছা, তাহলে হাইড্রোজেন এর পর্যায় হবে কত? পর্যায় হবে 1 আর গ্রুপ হবে 1। তো 1 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপ, এখানে হাইড্রোজেন অবস্থিত, তাই তো? এই হাইড্রোজেনের নিচে কি আছে? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তাই না? এরা সবাই কিন্তু ধাতু, কিন্তু হাইড্রোজেন হলো অধাতু। তাহলে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও আমরা কেন 1 নম্বর গ্রুপে একে রাখতেছি? তাহলে এটার অ্যান্সার হবে কিরকম, আমরা চলো এটা একটু দেখি। আগে প্রশ্নটা আমরা লিখি যে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও 1 নং গ্রুপে কার ধাতুর সাথে রাখা হয় কেন? তো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দিতে পারি? যে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও এটাকে 1 নম্বর গ্রুপে ক্ষার ধাতুর সাথে রাখা হয়, এর কারণ হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ একই রকম। যেমন আমরা হাইড্রোজেন এবং লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, এই যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে হচ্ছে 2s1, অর্থাৎ এটার s অরবিটালে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও s অরবিটালে একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনকে অধাতু হওয়া সত্ত্বেও 1 নম্বর গ্রুপে রাখার প্রথম শর্ত হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসের মিল আছে। 2 নম্বর কারণ আমরা যদি বলতে চাই, তাহলে আরো একটা কারণ এভাবে বলতে পারি যে হচ্ছে হাইড্রোজেন যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনের অক্সাইড গঠন করে, ঠিক 1 নম্বর গ্রুপের মৌলগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড গঠন করে, একই ধরনের অক্সাইড গঠন করে। হাইড্রোজেন যেরূপ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনের হ্যালাইড গঠন করে,
হাইড্রোজেনের হ্যালাইড গঠন করে, ঠিক একই রকম 1 নম্বর গ্রুপের ধাতুগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর হ্যালাইড গঠন করে। তার মানে এই হাইড্রোজেন এর রাসায়নিক ধর্ম 1 নম্বর গ্রুপের মৌলের রাসায়নিক ধর্মের সাথে মিলে যায়, অনেক ধর্মই মিল আছে। অর্থাৎ হাইড্রোজেনের অধিকাংশ ধর্ম, আমরা শেষে এই কথাটা বলবো যে হাইড্রোজেনের অধিকাংশ অধিকাংশ ধর্ম 1 নম্বর গ্রুপের মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে ক্ষার ধাতুর সাথে রাখা হয়। আচ্ছা, এখন আসি দ্বিতীয় ব্যতিক্রম প্রশ্নটা হচ্ছে হিলিয়ামের। দ্বিতীয় ব্যতিক্রম প্রশ্নটা হচ্ছে হিলিয়ামের। হিলিয়াম কে 2 নং গ্রুপে না রেখে 18 নম্বর গ্রুপে রাখা হয় কেন? আচ্ছা, হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে না রেখে 18 নম্বর গ্রুপে রাখা হয় কেন? চলো আমরা একটু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তাহলে হিলিয়ামের s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, তাহলে এটার পর্যায় কত? পর্যায় হবে 1, আর গ্রুপ হবে কত? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী গ্রুপ হবে কত? 2। কিন্তু এটাকে 2 নম্বর গ্রুপে না রেখে, 2 নম্বর গ্রুপে কারা আছে? ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, তাই না? এটাকে 2 নম্বর গ্রুপে না রেখে 18 নম্বর গ্রুপে কেন রাখা হলো? এটা 2 নম্বর গ্রুপে নাই, 18 নম্বর গ্রুপে কেন রাখা হলো? এর কারণ হচ্ছে হিলিয়ামের এই s অরবিটাল অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ যে কটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাই হিলিয়ামের আছে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এই জন্য এটি অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান করে না, ইভেন শেয়ার করে না। যেহেতু এটার ইলেকট্রন দুইটা, এটা শক্তি স্তর 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই এটা অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান করে না এবং শেয়ারও করে না, অর্থাৎ এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না মানে কি? নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। এই জন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় মৌলের সাথে 18 নম্বর গ্রুপে রাখা হয়। নিষ্ক্রিয় মৌলের সাথে 18 নম্বর গ্রুপে রাখা হয়। তাহলে আমরা বুঝলাম যে হিলিয়ামকে কেন 18 নম্বর গ্রুপে রাখা হয়। এর কারণ হচ্ছে হিলিয়ামের শেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন দ্বারা দ্বিত্বপূর্ণ থাকে। এজন্য এটি অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে না, অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন তোমার হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। তাই হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে মৃৎ ধাতুর সাথে না রেখে 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মৌলের সাথে রাখা হয়। তাহলে আমরা ব্যতিক্রম 2টা দেখলাম। আরেকটা ব্যতিক্রম আমরা পর্যায় সারণীতে দেখতে পাই, সেটা হচ্ছে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ। ল্যান্থেনয়েড ও অ্যাক্টিনয়েড সিরিজ। আচ্ছা, ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ পর্যায় সারণীর শেষের দিকে 6 নম্বর পর্যায়ে তোমার হচ্ছে 3 নম্বর গ্রুপের ল্যান্থেনয়েড সিরিজ, 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অ্যাক্টিনয়েড সিরিজ আছে। আচ্ছা, ল্যান্থেনাম দিয়ে শুরু, এটা অ্যাক্টিনাম দিয়ে শুরু। এই যে 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপের যে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ, এটা পর্যায় সারণীর বাইরে আলাদা করে কেন লেখা হয়? এটা আসলে কোনো কারণ নাই, এটা মূলত পর্যায় সারণীর সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা যদি এই বিষয়টাকে একটু ক্যামেরা ঘুরায় দেখি, পর্যায় সারণীর এই যে এই হলো পর্যায় সারণী। আমরা যদি একটু বিষয়টা দেখি, এখানে দেখো পর্যায় সারণীর এইখানে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ আলাদা করে পর্যায় সারণীতে লেখা। এই যে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ, এটা আলাদাভাবে পর্যায় সারণীর বাইরে কেন লেখা? এর কারণ হচ্ছে এখানে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে ল্যান্থেনাম থেকে শুরু করে লুথেনিয়াম পর্যন্ত, থোরিয়াম থেকে শুরু করে লিভাপোরিয়াম পর্যন্ত, এইগুলো হচ্ছে তোমার মৌলগুলোকে, এই যদি আমরা পর্যায় সারণীর মূল সারণীতে লিখি তাহলে আবার 3 নম্বর গ্রুপটা অনেক বড় হয়ে যায়।
এর ফলে তোমার 4 নাম্বার গ্রুপ থেকে আবার পর্যায় সারণীটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয় বিধায় এটাকে পর্যায় সারণীর বাইরে আলাদা করে নিচে লেখা হয়। এই হলো মূলত ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজের মৌলগুলোকে আলাদা করে লেখার কারণ। ব্যতিক্রম গেল পর্যায় সারণীর। এবার আমরা দেখব হচ্ছে পর্যায় সারণীর কতগুলো ব্লকে আলাদা করা হয়। আমরা আগে একটু ব্লকটা কি এটা একটু বুঝি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস যে অরবিটালে শেষ হয় তাকে ওই মৌলের ব্লক বলা হয়। যেমন যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস দেখো পর্যায় সারণী, আচ্ছা পর্যায় সারণীকে মূলত 4টা ব্লকে বিভক্ত করা হয়। একটা হচ্ছে এস ব্লক, আরেকটা হলো পি ব্লক, আরেকটা হলো ডি ব্লক এবং লাস্টেরটা হলো এফ ব্লক। এই 4টা ব্লকে মূলত পর্যায় সারণীকে বিভক্ত করা হয়। এখন আসি এস ব্লক মৌল কারা, কাদেরকে মূলত এস ব্লকভুক্ত করা হয়, কাদেরকে পি ব্লকভুক্ত করা হয়, কাদেরকে বা আবার ডি ব্লকভুক্ত করা হয় এবং কাদেরকে এফ ব্লকভুক্ত মৌল বলা হয়। সেটা হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এস অরবিটাল শেষ হয় তাদেরকে এস ব্লক মৌল বলে। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে শেষ হয় তাদেরকে পি ব্লক মৌল বলে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয় তাদেরকে ডি ব্লক, এবং যাদের ইলেকট্রন বিন্যাস এফ অরবিটালে শেষ হয় তারাই মূলত এফ ব্লক মৌল। এখন এই এস ব্লক মৌলের মধ্যে কারা কারা আছে আমরা একটু যদি দেখি। এস ব্লক মৌলের মধ্যে কোন কোন গ্রুপভুক্ত মৌলগুলো আছে। আমরা জানি পর্যায় সারণীতে মোট গ্রুপ আছে কয়টা, 18টা। তো এস ব্লক মৌলের মধ্যে আছে হলো গ্রুপ 1 মৌল এবং গ্রুপ 2 মৌল, এরা হচ্ছে এস ব্লকভুক্ত মৌল। আচ্ছা পি ব্লকের মধ্যে কারা আছে, পি ব্লকের মধ্যে আছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, এরা সবাই হলো পি ব্লকভুক্ত মৌল। এরপরে হচ্ছে ডি ব্লক, ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে 12, এরা হলো ডি ব্লক। এবং এফ ব্লক হচ্ছে তোমরা জানো ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজের মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌল। ল্যান্থেনয়েড ও অ্যাক্টিনয়েড সিরিজের মৌলগুলো হচ্ছে এ ব্লক মৌল। তাহলে আমরা বুঝলাম যে পর্যায় সারণীতে মোট ব্লক আছে কয়টা, 4টা। আচ্ছা এই 4টা ব্লকের মধ্যে আমরা যদি এস ব্লক বলি, এস ব্লকের মধ্যে আছে গ্রুপ 1 এবং গ্রুপ 2, পি ব্লকের মধ্যে আছে গ্রুপ 3 থেকে 18, ডি ব্লকের মধ্যে আছে গ্রুপ 3 থেকে 12 এবং এফ ব্লকের মধ্যে মৌল আছে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজের মৌল। তাহলে পর্যায় সারণীর আমরা শিখলাম পর্যায় সারণীতে মোট 4টা ব্লক আছে, এস পি ডি এবং এফ ব্লক। এস ব্লকের মৌলগুলো হচ্ছে গ্রুপ এবং গ্রুপ 2 এর মৌল, এবং পি ব্লকের মধ্যে আছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, গ্রুপ ডি ব্লকের মধ্যে আছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, এরা সবাই ডি ব্লক মৌল, এবং এফ ব্লক মৌল হচ্ছে ল্যান্থেনয়েড এবং অ্যাক্টিনয়েড সিরিজ। এখন আসি এই যে এস ব্লকের মধ্যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1 এর মৌলগুলোকে বলে হচ্ছে ক্ষার ধাতু, এদেরকে কি বলে, ক্ষার ধাতু। আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলে হচ্ছে মৃৎ মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। ওকে, আমরা যদি বলি ক্ষার ধাতু কাকে বলে, তাহলে আমরা একটু ক্ষার ধাতুটা জেনে যাই। সেটা হচ্ছে যে সকল মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। যেমন 1 নম্বর গ্রুপের মৌলের অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড, এটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দিই, সোডিয়াম অক্সাইড, এটার সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে এখানে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, একইভাবে আমরা যদি মৃৎক্ষার ধাতু বলি, মৃৎক্ষার ধাতুর মধ্যে কারা আছে, একেবারে বেরিলিয়াম থেকে শুরু করে তোমার হচ্ছে স্ট্রনসিয়াম পর্যন্ত, এরা সবাই মৃৎক্ষার ধাতু। তো এই 2 নম্বর গ্রুপের যে ধাতুগুলো এদেরকে মৃৎক্ষার ধাতু কেন বলা হয়, কারণ হচ্ছে এই মৌলগুলোর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং এদেরকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়। যেমন আমি যদি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়ামের অক্সাইড হলো ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে হবে ক্যালসিয়াম
হাইড্রোক্সাইড, তাই না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এটা এই যে এই মৌলগুলোর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করছে এবং এটাকে যৌগ হিসেবে, যেমন চুনা পাথরের মধ্যে বা মার্বেল পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনের যৌগ হিসেবে ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায়। এই জন্য এই গ্রুপের বা এই মৌলগুলোকে মূলত মৃৎক্ষার ধাতু বলে। অবশ্যই বলতে হবে মৌলটাকে মাটিতে পাওয়া যায় এরকম না, বলতে হবে মৌলটিকে যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। এখন আসি ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর পরে আমরা পি ব্লকের মধ্যে যদি যাই, পি ব্লকের মধ্যে প্রথমে 18 নম্বর গ্রুপের মৌলগুলো, 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলে কি নিষ্ক্রিয় মৌল, তাই না, নিষ্ক্রিয় মৌল। কারণ কি এদের শেষ শক্তির স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এদের যোজনী শূন্য হয়, এদের জারণ মান শূন্য হয়, এরা অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না, বিক্রিয়া অংশগ্রহণ করে না, ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে না, এই জন্য মূলত এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আচ্ছা, গ্রুপ নাম্বার 17তে যারা আছে তাদেরকে কি বলে হ্যালোজেন, হ্যালোজেন মৌল। আচ্ছা, হ্যালোজেন মৌল কেন বলে এদেরকে? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ গঠনকারী, অর্থাৎ এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো লবণ গঠন করে, তাই এদেরকে হ্যালোজেন মৌল বলে। যেমন আমাদের একটা পরিচিত যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই যে ক্লোরিন এটা হলো 17 নম্বর গ্রুপের মৌল, ঠিক আছে। তাহলে এটা লবণ গঠন করছে, এই জন্য এদেরকে লবণ গঠনকারী মৌল বলে। 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলে হচ্ছে চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন, চ্যালকোজেন মৌল। আচ্ছা, চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক গঠনকারী। তো 16 নম্বর গ্রুপের মৌলগুলো আকরিক গঠন করে, তাই এদেরকে চ্যালকোজেন মৌল বলে। এখন আসি আকরিক আবার কি জিনিস, যেমন তোমরা চ্যাপ্টার 10 এই টপিকটা তোমরা পাইছো। আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে সহজে কম খরচে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়, তারাই হলো আকরিক। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে আয়রনের অনেক যৌগ আছে, তবে আয়রনের এই যৌগগুলো থেকে, যেমন Fe3O4 এটাকে বলে ম্যাগনেটাইট, Fe2O3 এটাকে বলে হেমাটাইট, Fe2O3 তিন অণু পানি এটাকে বলে লিমোনাইট। তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট এবং লিমোনাইট এই তিনটা খনিজ পদার্থ থেকে, এই তিনটা খনিজ থেকে আয়রন ধাতুটাকে নিষ্কাশন করা লাভজনক, এই জন্য এই তিনটা যৌগকে বলা হয় আয়রনের আকরিক। তো এরকম আকরিক গঠনকারী মৌল হলো 16 নাম্বার গ্রুপের মৌল। এই যে অক্সিজেন এটা হলো 16 নাম্বার গ্রুপের মৌল। কপারের একটা আকরিক আছে Cu2S, এটাকে বলে চালকোসাইড, এটা হলো কপারের আকরিক। দেখো সালফার 16 নাম্বার গ্রুপের মৌল। তো এরকম আকরিক গঠন করে বিধায় এদেরকে আকরিক গঠনকারী মৌল বলে। এবার আসি 15 নাম্বার গ্রুপের মৌলগুলো, এদেরকে বলে নিক্টোজেন মৌল, নিক্টোজেন মৌল। আচ্ছা, নিক্টোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। নিক্টোজেন শব্দের অর্থ কি? শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী, এই জন্য এদেরকে নিক্টোজেন মৌল বলা হয়। আচ্ছা, গ্রুপ নাম্বার 14তে কারা আছে? গ্রুপ নাম্বার 14তে আছে উপধাতু, ধাতু আছে। গ্রুপ নাম্বার 13তেও সেম, ধাতু আছে, উপধাতু আছে। এখন আসি উপধাতু কারা? উপধাতু, উপধাতু কারা? আচ্ছা, যে সকল মৌল ধাতু এবং অধাতব ধর্ম প্রদর্শন করে তারাই হলো উপধাতু। এরকম উপধাতু কয়টা আছে? এরকম উপধাতু পর্যায়ক্রমে মোট 6টা উপধাতু আছে। তো সেই 6টা উপধাতুকে আমরা কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে বড় ছেলে যেন আজ সবচেয়ে ট্যালেন্ট, ঠিক আছে, বড় ছেলে যেন আজ সবচেয়ে ট্যালেন্ট। বড় থেকে হলো বোরন, ছেলে হলো সিলিকন, যেন হলো জার্মেনিয়াম, আজ হলো আর্সেনিক, সব হলো এসবি অ্যান্টিমনি, ট্যালেন্ট হলো টেলুরিয়াম। এই 6টা হলো উপধাতু। এই 6টা উপধাতুই হলো আমরা পর্যায় সারণীতে পাই। তাহলে আমরা দেখলাম যে এস ব্লকে 2টা গ্রুপভুক্ত মৌল আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 এর মৌলগুলোকে বলে ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলে মৃৎক্ষার ধাতু। পি ব্লকের মধ্যে 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর গ্রুপভুক্ত মৌলগুলোর আলাদা আলাদা নাম আছে, যেমন 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় মৌল, 17 নম্বর গ্রুপ হ্যালোজেন মৌল, 17 নম্বর গ্রুপ হ্যালোজেন মৌল, 16 নম্বর গ্রুপ চ্যালকোজেন মৌল, 15 নম্বর গ্রুপ নিক্টোজেন, 14 নম্বর গ্রুপে উপধাতু ধাতু আছে। উপধাতু কারা আমরা এখানে দেখলাম। এরপরে হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে আছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয় তারাই হলো ডি ব্লক মৌল। তবে ডি ব্লক মৌলের মধ্যে তোমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে আরেকটা মৌল, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। তো এই অবস্থান্তর মৌল কারা? যে সকল ডি ব্লকভুক্ত মৌলের
স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। এখানে কথাটা মনে রাখতে হবে, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আচ্ছা, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, যেমন আমি যদি বলি আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। আমরা যদি সংক্ষিপ্ত করে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আর্গন লিখলাম, আর্গন লিখলে 18 পর্যন্ত অর্থাৎ 3p6 পর্যন্ত আর ইলেকট্রন বিন্যাস করতে হবে না। তারপরে 3p6 এর পরে হচ্ছে 3d, তারপরে 4s এর দুইটা দিলে 3d 6টা, এই হলো 26। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয়, তাই এটাকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি, তাই না? এখন আসি, এটা কি অবস্থান্তর মৌল? আচ্ছা, অবস্থান্তর মৌল বলতে হলে এই আয়রনের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আয়রনের স্থিতিশীল আয়ন হলো আয়রন 2+ এবং আয়রন 3+। তো আমরা আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখো আর্গন 18, 3d5 এবং 4s0। দেখো এই যে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ আছে। এখন আংশিকভাবে পূর্ণ বলতে কত থাকতে হবে, সেটা হচ্ছে ডি তে ইলেকট্রন 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, 0 হতে পারবে না, আবার 10ও হতে পারবে না, পূর্ণ হতে পারবে না। তাহলে ডি অরবিটাল এখানে দেখো আংশিকভাবে পূর্ণ আছে, অর্থাৎ স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, তাই আয়রনকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। এবার আসি আরো কিছু মৌল যদি আমরা একটু দেখি, যেমন আমরা যদি স্ক্যান্ডিয়ামের কথা বলি, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 18, তারপরে 3d, তারপর 4s, তাহলে 4s2 3d1 দিলে হয় স্ক্যান্ডিয়াম। দেখো এটার ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হচ্ছে, তাই এটাকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি। এখন এটা কি অবস্থান্তর মৌল? এর জন্য আমাদের দেখতে হবে যে এটার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। দেখো স্থিতিশীল আয়ন হলো স্ক্যান্ডিয়ামের 3+, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d0 4s0। তাহলে কি এটার আংশিকভাবে ডি অরবিটাল পূর্ণ আছে? নাই, এই জন্য এটা অবস্থান্তর মৌল নয়, এটা অবস্থান্তর মৌল নয়। এইরকম আর কে আছে, সেটা হলো জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হলো 30, এটার ইলেকট্রন বিন্যাস আর্গন 18, 3d10 4s2, এই হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এটা ডি ব্লকভুক্ত মৌল, কারণ এটা শেষ শক্তি স্তরে শেষ ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করে। এখন এটা কি অবস্থান্তর মৌল কিনা, এর জন্য আমাদের এটার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s0, এই যে 4s থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ না, এটা পরিপূর্ণ আছে, তার মানে এটা অবস্থান্তর মৌল নয়। তার মানে এই যে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম এরা দুইজন ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। আবার আয়রন ডি ব্লক এবং অবস্থান্তর দুইটাই হচ্ছে, তার মানে কি যারা অবস্থান্তর মৌল তারা অবশ্যই ডি ব্লক মৌল, এবং সকল ডি ব্লক মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না। তার মানে এখানে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কেন, ব্যাখ্যা করো। তো আমরা এরকম দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে পারি। ওকে, এই হলো আমাদের ডি ব্লকভুক্ত মৌলের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ডি ব্লকভুক্ত মৌলের মধ্যে যারা গ্রুপ 11তে অবস্থান করে, 11 নম্বর গ্রুপে যারা অবস্থান করে এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু কারা? যে সকল ধাতুর সাহায্যে মুদ্রা তৈরি করা হয়, পয়সা তৈরি করা হয়, তাদেরকে মুদ্রা ধাতু বলে। তাহলে গ্রুপ নাম্বার 11তে যারা আছে তারা হলো মুদ্রা ধাতু, তারা এদের সাহায্যে তোমার হচ্ছে মুদ্রা তৈরি করা হয়। যেমন মুদ্রা ধাতুগুলো তুমি মনে রাখবে কিভাবে, যেমন বলে না যে টাকা, তুমি কথা দিয়ে কথা রাখো না, আসো না, অনেকে বলে হাতের তালু চুলকালে টাকা আসে, তাই না? তা এখন ধরে নাও একজন বলতেছে কথা ছিল আসবে, কথা ছিল আসবে। কার কথা ছিল আসবে? টাকা, তোমার কথা ছিল আসবে, কিন্তু টাকা তুমি আসলা না। এই যে কথা, কথাতে কপার, ছিল হলো সিলভার, আসবে হলো অরাম, AU।
এই হলো মুদ্রা ধাতু, ঠিক আছে? তো আমরা এইভাবে মুদ্রা ধাতুগুলোকে মনে রাখতে পারি। তো এই হলো আজকের লেকচার। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পর্যায় সারণী, পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।